1977 সাল। সময়টা ছিল কোল্ড ওয়ারের। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দুই দেশ আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে 3 দশক ধরে চলছে স্নায়ুযুদ্ধ। দুই দেশই দুই দেশের ওপর গোপনে নজরদারি চালাচ্ছে সর্বক্ষণ। সেই সময় দীর্ঘকাল ধরে চলতে থাকা এই স্নায়ুযুদ্ধের মাঝে দুই দেশের মধ্যে হওয়া কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সোভিয়েত ইউনিয়নের নতুন দূতাবাস তৈরির কাজ আরম্ভ হয়। দূতাবাস যেখানে তৈরি হচ্ছিল সেই মাউন্ট অল্টো হচ্ছে ওয়াশিংটন ডিসির দ্বিতীয় সবচেয়ে উঁচু স্থান। এরকম একটি স্থানে সোভিয়েত ইউনিয়নের দূতাবাস তৈরি হলে সেখান থেকে তারা সহজেই চারিদিকে নজর রাখতে পারবে। ইন্টারসেপ্টিং মাইক্রোওয়েভের মতো আধুনিক প্রযুক্তির সাহায্যে হোয়াইট হাউস, পেন্টাগন আর স্টেট ডিপার্টমেন্টের যাবতীয় টেলিফোন কথোপকথনে সোভিয়েত খুব সহজেই আড়িও পাততে পারবে। এরকম পরিস্থিতিতে সোভিয়েত আমেরিকার ওপর আড়ি পাতছে কিনা বা আমেরিকার কোনো গুপ্তচর বিশ্বাসঘাতকতা করে সোভিয়েতের হাতে গোপন খবর তুলে দিচ্ছে কিনা সে সম্পর্কে জানার জন্য দূতাবাসের যাবতীয় কথোপকথন শোনার প্রয়োজন বোধ করে আমেরিকা। কারণ সে সময় দূতাবাসগুলি ছিল তথ্য পাচারের প্রধান কেন্দ্র। এর জন্য আমেরিকা একটি অত্যন্ত গোপন ও নিখুঁত পরিকল্পনা করে। দূতাবাস তৈরির সময় থেকেই তার মাটির তলায় একটি গোপন সুড়ঙ্গ পথ নির্মাণ আরম্ভ করে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সেই সুড়ঙ্গে আধুনিক আড়ি পাতার যন্ত্র বসিয়ে সোভিয়েত দূতাবাসের মধ্যে হওয়া যাবতীয় কথোপকথন গোপনে শোনার পরিকল্পনা করে তারা। 10 বছরেরও বেশি সময় ধরে কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে যখন সেই সুড়ঙ্গ পথ নির্মিত হয়, বহু অত্যাধুনিক যন্ত্র বসিয়েও সেখান থেকে সেরকম মূল্যবান কোনো ইনফরমেশন পাওয়া যায় না। যেখানে তারা আড়ি পাতছিল অর্থাৎ সোভিয়েত দূতাবাসে এমন কোনো কথা হয় না যা কাজে লাগতে পারে। যেন দূতাবাসে কর্মরত সোভিয়েত আধিকারিকেরা সুড়ঙ্গের অস্তিত্ব জানতে পেরেই আমেরিকার কাজে আসতে পারে এমন বিষয়ে আলোচনা করাই বন্ধ করে দেয়। এত সময় আর অর্থ ব্যয়ের ফলাফল শূন্য। এরপর আবার সোভিয়েত গোয়েন্দা সংস্থা KGBর কিছু এজেন্ট যারা সোভিয়েতের গোপন পরিকল্পনা আর মূল্যবান তথ্য মার্কিন গুপ্তচর সংস্থা CIA এবং FBI এর কাছে সরবরাহ করছিল, হঠাৎ করে তাদের বেশ কয়েকজন সোভিয়েতের হাতে ধরা পড়ে যায়। বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে তাদের কারোর হয় মৃত্যুদণ্ড আর কারোর কারাদণ্ড। আর এসবের ফলে মার্কিন গুপ্তচর সংস্থার মনে সন্দেহের উদ্রেক হয়। হয়তো তাদের মধ্যেই থাকা কেউ বিশ্বাসঘাতকতা করে সোভিয়েতের কাছে সব গোপন তথ্য পৌঁছে দিচ্ছে। তা না হলে তাদের প্রতিটি পরিকল্পনার খবর সোভিয়েতের জানার কথা নয়। সেই বিশ্বাসঘাতককে খুঁজে বের করার দায়িত্ব একজন উচ্চপদস্থ FBI আধিকারিক রবার্ট হ্যানসেনকে দেওয়া হয়। এই পর্যন্ত শুনে আপনাদের মনে হবে যে ডিপার্টমেন্টে যে অন্তর্ঘাত ঘটছে তার তদন্ত করার জন্য একজনের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এখানেই আসে ঘটনার টুইস্ট। যে রবার্ট হ্যানসেনের ওপর বিশ্বাসঘাতককে খোঁজার দায়িত্ব বর্তায়, ঘটনাচক্রে সেই রবার্ট হ্যানসেনই ছিল এ সমস্ত কিছুর মূলে। সেই ছিল সেই ডাবল এজেন্ট যে সোভিয়েতের হয়ে কাজ করছিল। আজকের পর্বে আপনাদের শোনাবো সেই রবার্ট হ্যানসেনের কাহিনী, যে নিজে FBI এর উচ্চপদস্থ আধিকারিক হওয়া সত্ত্বেও দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে আমেরিকার যাবতীয় গোপন তথ্য তুলে দিয়েছে প্রথমে সোভিয়েত ও পরে রাশিয়ার হাতে। আমেরিকার ইতিহাসে সবচেয়ে ক্ষতিকর এই ব্যক্তি এত দীর্ঘ সময় ধরে কিভাবে চালাতো তার কর্মকাণ্ড, ধরা পড়লই বা কিভাবে। এছাড়াও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে আমেরিকা আর সোভিয়েত কিভাবে একে অন্যের ওপর গোপনে নজরদারি চালাতো, সে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। নমস্কার, আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি, ইটালি আর জাপানের অক্ষশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ব্রিটেন আর আমেরিকার সাথে যোগ দেয় সোভিয়েত ইউনিয়ন।
কিন্তু আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে পরস্পরের প্রতি যে সন্দেহ আর অবিশ্বাসের মনোভাব গড়ে উঠেছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যখন একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিল, তখনও সেই মনোভাবের খুব একটা পরিবর্তন ঘটেনি। দুপক্ষই দুপক্ষের প্রতি যথেষ্ট সন্দিগ্ধ ছিল। একের প্রতি অপরের কী মনোভাব তা বোঝার জন্য দুপক্ষই নানা কৌশল অবলম্বন করেছিল। এমনকি শত্রুপক্ষের গতিবিধির ওপর নজর রাখার জন্য যেমন গুপ্তচর নিযুক্ত করা হতো, ঠিক তেমনি আমেরিকা আর সোভিয়েত একে অন্যের গতিবিধি আর পরিকল্পনার হদিশ পাওয়ার জন্য গুপ্তচর নিযুক্ত করত। এছাড়াও নানা অদ্ভুত উপায়ে আড়ি পাতার কাজও চলত। এখনো পর্যন্ত যা জানা গেছে সে অনুযায়ী এই আড়ি পাতার প্রথম ঘটনা ঘটে 1945-এর আগস্টে। তখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়নি। সেই সময়ে সোভিয়েত ইউনিয়নের ইয়ং পায়োনিয়ার নামক সংগঠনের একটি প্রতিনিধি দল মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম অ্যাভারেল হ্যানিম্যানের হাতে স্মারক হিসেবে দ্য গ্রেট সিল অফ আমেরিকার একখানি প্রতিরূপ তুলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা আর সোভিয়েত যেভাবে সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার মাধ্যমে একে অপরের পাশে এসে দাঁড়িয়েছিল, সেই সম্পর্কের প্রতিভূ হিসেবে কাঠের তৈরি ওই প্রতিরূপটি হ্যারিম্যানের হাতে তুলে দেওয়া হয়। মস্কোতে অবস্থিত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনের স্টাডি রুমে ফলকটি টাঙানো থাকত। তবে হ্যারিম্যান সম্ভবত দুঃস্বপ্নেও ভাবতে পারেননি যে তার মধ্যে অতি উন্নত একখানি সার্ভেলেন্স ইনস্ট্রুমেন্ট থাকবে। সেটি শুধুমাত্র একটি স্মারক নয়, বরং সোভিয়েতের আড়ি পাতার যন্ত্র। তার মধ্যে অতি কৌশলে লাগানো ছিল একখানি প্যাসিভ লিসনিং ডিভাইস, যা আশেপাশে ঘটতে থাকা সমস্ত আওয়াজ রেকর্ড করে রাখত। কোনো এক্সটার্নাল ট্রান্সমিটার থেকে একটি বিশেষ ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ সেই ডিরেকশানে ফেললে তাতে রেকর্ড হয়ে থাকা সমস্ত কথোপকথন রেডিওর মাধ্যমে শোনা যেত। মাত্র 31 গ্রাম ওজনের এই বিশেষ যন্ত্রটি চলার জন্য কোনো বৈদ্যুতিক বা ব্যাটারি চালিত শক্তির দরকার পড়তো না, আর তাই একে ডিটেক্ট করাও খুবই কঠিন ব্যাপার ছিল। দীর্ঘ 7 বছর ধরে দ্য গ্রেট সিল অফ আমেরিকার মধ্যে থাকা এই যন্ত্রটি হ্যারিম্যানের স্টাডি রুমে হওয়া সমস্ত কথোপকথন সোভিয়েত গোয়েন্দা সংস্থার কান পর্যন্ত পৌঁছে দিয়েছিল। 1951 সালে ব্রিটিশ দূতাবাসের এক রেডিও অপারেটর এবং আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মী রেডিওর ফ্রিকোয়েন্সি ঘোরাতে ঘোরাতে আকস্মিকভাবেই কিছু রেকর্ডেড হওয়া কথোপকথন শুনতে পান। তারপর আমেরিকার তরফ থেকে স্টেট ডিপার্টমেন্টের 2 জন কর্মীকে এ ব্যাপারে অনুসন্ধান করার জন্য যখন মস্কোর দূতাবাসে পাঠানো হয়, তখন গ্রেট সিলের মধ্যে থাকা এই যন্ত্রটির অস্তিত্ব জানা যায়। সোভিয়েতের এই আড়ি পাতার ঘটনাটি অবশ্য আমেরিকার তরফ থেকে দীর্ঘদিন গোপন করে রাখা হয়। সে সময় আমেরিকাও নানাভাবে সোভিয়েতের ওপর নজরদারি চালাচ্ছিল। 1950-এর দশকের শুরুর দিক থেকেই সোভিয়েত ইউনিয়নের ওপর গোপনে নজরদারি চালানোর জন্য স্পাই বিমান পাঠানো আরম্ভ করে আমেরিকা। কিন্তু 1960 সালে একটি আমেরিকান স্পাই প্লেন লকহিড U-2 বিমানকে মিসাইলের সাহায্যে নিচে নামিয়ে ফেলে সোভিয়েত। আর ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের সভাতে যখন তারা আমেরিকার বিরুদ্ধে গোপনে নজরদারি চালানোর অভিযোগ জানায়, তখন মার্কিন রাষ্ট্রদূত হেনরি লজ জুনিয়র সেই সভাতে সর্বসমক্ষে সোভিয়েতের পাঠানো গ্রেট সিল স্মারকের মধ্যে থাকা আড়ি পাতার যন্ত্রটিকে পেশ করে বলেন, সোভিয়েত আর আমেরিকা পারস্পরিকভাবে সহমত যে উভয়ের ওপর এ ধরনের নজরদারি চালিয়ে আসছে। অবশ্য আমেরিকা আর সোভিয়েতের মধ্যে এ ধরনের আড়ি পাতার ইতিহাস এখানেই থেমে থাকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি দুভাগে ভাগ হয়ে পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের অনুসারী হয়ে কমিউনিজমের রাস্তায় হাঁটে, আর পশ্চিম জার্মানি আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের অনুসারী হয়ে ক্যাপিটালিস্ট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আমেরিকা আর সোভিয়েতের মধ্যে রেষারেষি চরমে গিয়ে পৌঁছয়। সেই সময় আমেরিকা ও তার সহযোগী দেশগুলি অর্থাৎ ব্রিটেন ও ফ্রান্সের মনে আশঙ্কা ছিল যে কোনো সময় সোভিয়েত পরমাণু হামলা চালাতে পারে। তাই সোভিয়েতের পরিকল্পনা এবং উদ্দেশ্য সম্পর্কে অবহিত হওয়ার জন্য বার্লিনের সোভিয়েত আর্মি হেডকোয়ার্টারের টেলিফোন লাইন ট্যাপ করার সিদ্ধান্ত নেয় আমেরিকা। এতে আমেরিকান গুপ্তচর সংস্থা CIA-কে সাহায্য করে ব্রিটেনের গুপ্তচর সংস্থা MI6। ঠিক করা হয় পূর্ব এবং পশ্চিম জার্মানির বর্ডারের নিচ দিয়ে একটি টানেল বা সুড়ঙ্গ খুঁড়ে মাটির তলা দিয়ে যাওয়া টেলিফোনের লাইন ট্যাপ করার ব্যবস্থা করা হবে।
পুরো পরিকল্পনাটির নাম দেওয়া হয় অপারেশন গোল্ড। 1954 সালের 2রা সেপ্টেম্বর এই টানেল খোঁড়ার কাজ শুরু হয়, আর মাত্র 8 মাসের মধ্যেই পুরো কাজ সম্পূর্ণ হয়। টানেলের মধ্যে টেলিফোনের লাইন ট্যাপ করার এবং কথোপকথন রেকর্ড করার প্রচুর যন্ত্রপাতি লাগানো হয়, আর এই সব যন্ত্রপাতির সাহায্যে ব্রিটিশ ও আমেরিকার এজেন্টরা বার্লিনে অবস্থিত সোভিয়েত আর্মি হেডকোয়ার্টারে টেলিফোনের মাধ্যমে যেসব নির্দেশ আসছে এবং এখান থেকে যেসব নির্দেশ যাচ্ছে সে সমস্ত কথোপকথন শুনতে এবং রেকর্ড করতে পারত। এছাড়াও পূর্ব জার্মানির সরকারের সাথে সোভিয়েতের কি কথাবার্তা চলছে আর সেখানকার সোভিয়েত দূতাবাসের সাথে মস্কোর সমস্ত কথোপকথনও রেকর্ড হয়ে ব্রিটেন ও আমেরিকার কাছে পৌঁছে যেত। তবে শুনলে আশ্চর্য হবেন, ব্রিটেন ও আমেরিকার এই অত্যন্ত গোপনীয় পরিকল্পনা সম্পর্কে তা বাস্তবায়নের বহু আগে থেকেই সোভিয়েত সম্পূর্ণ অবগত ছিল। জর্জ ব্লেক নামে MI6-এর একজন এজেন্ট ব্রিটেনের সাথে বিশ্বাসঘাতকতা করে সোভিয়েতের গুপ্তচর সংস্থা KGB-র কাছে এই পুরো পরিকল্পনাটি ফাঁস করে দেয়। অর্থাৎ সোভিয়েত অপারেশন গোল্ড সম্পর্কে তখন থেকেই জানত, যখন টানেল খোঁড়ার কাজ আরম্ভও হয়নি। তবে জানার পরেও সোভিয়েত আমেরিকা আর ব্রিটেনের এই পরিকল্পনায় কোনোরূপ বাধা দেয়নি, কারণ তাতে জর্জ ব্লেকের ওপর ব্রিটেনের সন্দেহ পড়ত। আর ফোন লাইন ট্যাপ করা হচ্ছে তা জেনেও তারা কিছু গোপন আলোচনা টেলিফোনের মাধ্যমেই করত, যাতে তা ব্রিটেন আর আমেরিকার কানে গিয়ে পৌঁছয়। অবশ্য অত্যন্ত গোপন আলোচনা তারা অন্য পদ্ধতিতে চালাতো। পরে যখন জর্জ ব্লেকের অন্যত্ব বদলি হয়ে যায়, তখন সোভিয়েত আর পূর্ব জার্মানির অফিসারেরা যেন হঠাৎ করে এই টানেলটির খোঁজ পাওয়া গেছে এমনভাবে সংবাদ মাধ্যমের কাছে খবরটিকে প্রকাশ করে। কোল্ড ওয়ারের পটভূমিতে দাঁড়িয়ে আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন এভাবেই দশকের পর দশক ধরে পরস্পরের ওপর গোপনে নজরদারি চালিয়েছে। দু দেশের মধ্যেই দু দেশের গুপ্তচর রয়েছে। এছাড়াও রয়েছে ডবল এজেন্ট, যারা এক পক্ষের হয়ে কাজ করতে করতেই সেই পক্ষের সব গোপন খবরাখবর অপর পক্ষের হাতে তুলে দিত। আর দুটি দেশই অপর পক্ষের গোপন খবর এবং তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা সেই সব ডবল এজেন্টদের সম্পর্কে জানার জন্য নদীর স্রোতের মতো অর্থ ব্যয় করতে থাকে। তবে দীর্ঘকাল ধরে পরাক্রমশালী দুই দেশের মধ্যে চলতে থাকা এই স্নায়ুযুদ্ধের আঁচ তাদের কূটনৈতিক সম্পর্কের ওপর সেভাবে পড়েনি। অন্ততপক্ষে জনসমক্ষে তাদের কূটনৈতিক সম্পর্ক অনেকাংশেই স্বাভাবিক ছিল। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে 1969-এর 16 মে তারিখে দুই দেশ একে অন্যের মাটিতে তাদের নতুন দূতাবাস নির্মাণের এগ্রিমেন্টে স্বাক্ষর করে। তবে দুপক্ষই পছন্দমতো স্থান নির্বাচনের ক্ষেত্রে সহমত না হওয়াতে দীর্ঘ সময় ধরে দূতাবাস নির্মাণ কার্য আটকে থাকে। অবশেষে আমেরিকার প্রস্তাবিত ওয়াশিংটন ডিসির মাউন্ট অল্টোর 12 একর জমিতে 85 বছরের লিজে তাদের দূতাবাস নির্মাণে সম্মত হয় সোভিয়েত, আর সোভিয়েতের প্রস্তাবিত মস্কোর নদী তীরবর্তী 10 একর জমিতে 85 বছরের লিজে তাদের দূতাবাস নির্মাণে সম্মত হয় আমেরিকা। 1977-এ মাউন্ট অল্টোতে সোভিয়েতের দূতাবাস নির্মাণের কাজ আরম্ভ হয়, আর ঠিক তখন থেকেই সোভিয়েত দূতাবাসে হওয়া সমস্ত আলাপ আলোচনা সম্পর্কে জানার জন্য গোপন পরিকল্পনা শুরু করে FBI। সোভিয়েত দূতাবাস নির্মাণের কাজ আরম্ভ হওয়ার পূর্বেই ঠিক তার উল্টো দিকের একখানি বাড়ি কিনে ফেলে তারা। সেই বাড়িটির প্রতিটি জানালাতে সিকিউরিটি ক্যামেরা লাগানো হয় এবং প্রতিটি মুহূর্তের ছবি তোলা হতে থাকে। এরপরই দূতাবাসের নিচে একখানি টানেল নির্মাণের পরিকল্পনা করে FBI। আর যখন দূতাবাস নির্মাণের কাজ আরম্ভ হয় তখন থেকেই পরিকল্পনা মতো সেই টানেল বা সুড়ঙ্গ পথ নির্মাণের কাজও আরম্ভ হয়। এই প্রজেক্টের নাম দেওয়া হয় অপারেশন মনোপলি। এমনকি FBI কিছু নির্মাণ শ্রমিককে ভাড়া করে সোভিয়েত দূতাবাস নির্মাণের কাজেও নিয়োগ করে, আর তাদের মাধ্যমে দূতাবাসের মধ্যে আড়ি পাতার যন্ত্র বসিয়ে দেয়। আর এদিকে মাটির তলার টানেলে অত্যাধুনিক আড়ি পাতার যন্ত্র ও রেকর্ড করার মেশিনপত্র বসাতে শুরু করে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি। মাটির গভীরে এ ধরনের টানেল নির্মাণের সমস্যাও ছিল অনেক। টানেলের মধ্যে সবসময় চুঁইয়ে পড়া জলের সমস্যা ছিল একটি বড় সমস্যা। এছাড়াও আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে, তাদের কাছে সোভিয়েত দূতাবাসের নকশা থাকলেও মাটির তলায় ঠিক কোনখান পর্যন্ত সুড়ঙ্গটি খুঁড়তে হবে যাতে সব যন্ত্রপাতি সঠিক জায়গায় বসানো যেতে পারে এবং দূতাবাসে হওয়া সমস্ত কথোপকথন শোনা যেতে পারে, তার নির্ণয় করাটা খুবই কঠিন।
যাই হোক, অনেক হিসাব নিকাশ করে এবং অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে প্রচুর অর্থ আর 10 বছরেরও বেশি সময় ব্যয় হয়ে যাওয়ার পর সুড়ঙ্গ নির্মাণের কাজ শেষ হলো। কিন্তু ফলাফল আশানুরূপ হলো না। বহু চেষ্টার পরেও দূতাবাস থেকে সেরকম গুরুত্বপূর্ণ কোনো তথ্য FBI এর হাতে এলো না। উল্টে বেশ কিছু ভুল তথ্য পেয়ে তার পেছনে অহেতুক বহু সময় নষ্ট হলো। এরকম পরিস্থিতিতে 1990-এর দশকের গোড়ার দিকে FBI এর মনে হলো যেন সোভিয়েত তাদের পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। সম্ভবত তাদের মধ্যেই কেউ না কেউ সোভিয়েতের চর হিসেবে কাজ করছে। এর কিছুদিন পূর্বে 3 জন KGB এজেন্টকে দেশের প্রতি বিশ্বাসঘাতকতার অপরাধে গ্রেফতার করে সোভিয়েত। এই 3 জন ডাবল এজেন্টের কাছ থেকে সোভিয়েতের নানা গোপন তথ্য পেত FBI। বিচারের পর এই 3 জনের মধ্যে 2 জনকে গুলি করে হত্যা করা হয় এবং 1 জনের কারাদণ্ড হয়। আর FBI তাদের এই 3 বিশ্বস্ত চরকে হারায়, যারা তাদেরকে নানা গোপন তথ্য সরবরাহ করত। তখন থেকেই FBI এর আধিকারিকদের মনে সন্দেহ দানা বাঁধে যে কেউ বা কারা সোভিয়েতের কাছে তাদের সব গোপন খবর পৌঁছে দিচ্ছে। আর অপারেশন মনোপলের ব্যর্থতার পর এই সন্দেহ দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। আমেরিকার এজেন্টদের মধ্যেই যারা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে তাদেরকে খুঁজে বের করার জন্য একটি তদন্ত প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই তদন্তের দায়িত্ব দেওয়া হয় একজন উচ্চপদস্থ FBI অফিসার রবার্ট হ্যানসেনের ওপর। 1 বছর ধরে তথ্য সংগ্রহের পর সোভিয়েতের যে সমস্ত এজেন্টরা আমেরিকার হয়ে কাজ করছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী হ্যানসেন সেই সব মার্কিন এজেন্টদের নামের তালিকা কর্তৃপক্ষের কাছে জমা দেয় যারা সোভিয়েতের হয়ে কাজ করছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে পুনরায় দীর্ঘ সময় ধরে তদন্ত চলে এবং 5 বছর পর সোভিয়েতের হয়ে গুপ্তচর বৃত্তি করা সেই বিশ্বাসঘাতক চিহ্নিত হয়। তার নাম অল্ড্রিচ এমস। এমস মার্কিন গুপ্তচর সংস্থা CIA এর এজেন্ট ছিল, যে সোভিয়েতের গুপ্তচর সংস্থা KGBর হয়ে কাজ করছিল। FBI আর CIA এর কাছে সোভিয়েতের গোপন খবরাখবর সরবরাহ করত যেসব সোভিয়েতের এজেন্টরা, তাদের সম্পর্কে সব তথ্য এমস তুলে দিত KGBর হাতে। তারই দেওয়া খবরের কারণে FBI এর ওই 3 বিশ্বস্ত চর KGBর হাতে ধরা পড়ে। এছাড়াও 1986 সালে সোভিয়েতের ফরেন মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি GRUর অবসরপ্রাপ্ত জেনারেল ডিমিত্রি পলিয়াকভ দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগে KGBর হাতে গ্রেফতার হন। পলিয়াকভ CIA এবং FBI এর হয়ে কাজ করতেন। সোভিয়েতের গোপনীয় নথিসহ নানা তথ্য তিনি তাদের হাতে তুলে দিয়েছিলেন। বিচারে পলিয়াকভের মৃত্যুদণ্ড দেওয়া হয়। অল্ড্রিচ এমসের গ্রেপ্তারের পর আমেরিকা জানতে পারে যে পলিয়াকভের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুপ্তচরের গ্রেপ্তারের পেছনে তারই হাত ছিল। আমেরিকার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের অভিযোগে এমস ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। বিচারে এমসের যাবজ্জীবন কারাদণ্ড হয় আর তার স্ত্রীর 5 বছরের কারাদণ্ড হয়। কিন্তু এর পরেও বেশ কিছু খটকা থেকে যাচ্ছিল। সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে যেন মিলছিল না। যেমন সোভিয়েত দূতাবাসের নিচে বহু সময় আর অর্থ ব্যয়ে নির্মিত টানেলের ব্যর্থতা। সেই টানেলের উপস্থিতির খবর নিশ্চিতভাবে কেউ না কেউ সোভিয়েতের কাছে পৌঁছে দিয়েছিল, কিন্তু সেই ব্যক্তি কোনোভাবেই অল্ড্রিচ এমস হতে পারে না, কারণ টানেল নির্মাণের পুরো দায়িত্ব ছিল FBI এর আর এমস ছিল CIA এর এজেন্ট। তাই তার পক্ষে এই টানেলের অস্তিত্ব জানার কথা নয়। এছাড়াও 1989 সালে FBI একজন সম্ভাব্য বিশ্বাসঘাতক হিসেবে স্টেট ডিপার্টমেন্টের টপ স্পেশালিস্ট অফিসার ফেলিক্স ব্লকের ওপর গোপনে নজর রাখছিল। তাদের সন্দেহ ছিল যে ব্লক সোভিয়েতের হয়ে কাজ করছে, কিন্তু তার বিরুদ্ধে তথ্য প্রমাণ জোগাড়ের আগেই KGBর কাছে এই ইনভেস্টিগেশনের খবর পৌঁছে যায় আর KGB ব্লকের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয় আর সেই সাথে তাকে এ ব্যাপারে সাবধানও করে দেয়। ফলে সন্দেহ হওয়া সত্ত্বেও প্রমাণের অভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। FBI এর সন্দেহ হয় যে আমেরিকারই কোনো এজেন্ট KGBর কাছে এই খবর পৌঁছে দিয়েছে। সম্ভবত CIA অথবা FBI এরই কোনো এজেন্ট বিশ্বাসঘাতক হিসেবে কাজ করছে। তবে সেই ব্যক্তি অল্ড্রিচ এমস নয়, কারণ যে সময় ব্লকের ওপর নজরদারি চলছিল তখন সে রোমে কর্মরত ছিল। অর্থাৎ আরও কেউ রয়েছে যে এখনও KGBর এজেন্ট হিসেবে কাজ করছে। সেই দ্বিতীয় চরকে ধরার জন্য 1994 সালে FBI আর CIA একসাথে মিলে একটি জয়েন্ট টিম গঠন করে।
সেই জয়েন্ট টিম অত্যন্ত গোপনে জোরদার তদন্ত শুরু করে। সেই সমস্ত এজেন্টদের নামের তালিকা তৈরি করা হয় যারা সেই সব কেসের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিল, যে কেসগুলি সোভিয়েতের কাছে খবর চলে যাওয়ার ফলে ব্যর্থ হয়ে গিয়েছে। এই সব কেসগুলির মধ্যে ছিল অপারেশন মনোপলি আর ব্লক ইনভেস্টিগেশন কেস। সেই অজ্ঞাত পরিচয় বিশ্বাসঘাতকের কোড নাম দেওয়া হয়েছিল গ্রে স্যুট। এই তদন্তের ফলে আরও কয়েকজন এজেন্টকে খুঁজে পাওয়া গেল যারা সোভিয়েতের হয়ে নানা তথ্য সরবরাহ করছিল, কিন্তু সেই আসল ব্যক্তিটিকে তখনও খুঁজে পাওয়া যায়নি। ফলে তদন্ত চলতে থাকে। দীর্ঘ 4 বছর তদন্ত চলার পরেও তার সন্ধান পাওয়া যায় না, কারণ শুধুমাত্র সিআইএর এজেন্টদের ওপরই নজর রাখা হচ্ছিল। কেউ ভাবেইনি যে এফবিআই এর কোনো এজেন্টও এই কাজ করতে পারে। 1998 সালে এফবিআই গ্রে স্যুটের একটি ক্রিমিনাল প্রোফাইল তৈরি করে। সেই ক্রিমিনাল প্রোফাইলিং টেকনিকের সাহায্যে ব্রায়ান কেলি নামক এক সিআইএ এজেন্টের ওপর সবচেয়ে বেশি সন্দেহ গিয়ে পড়ে। ব্রায়ান কেলি ওই দুটি কেসের সাথেই জড়িত ছিল। সিআইএ আর এফবিআই এর জয়েন্ট টিম তার ওপর সর্বক্ষণ নজরদারি চালাতে শুরু করে। তার ফোন ট্যাপ করা হয়, ঘরবাড়ি সব তল্লাশি করে দেখা হয়। এমনকি কেলির সাথে সাথে তার বোন, স্ত্রী ও সন্তানদেরও জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও সমস্ত অভিযোগ তারা অস্বীকার করে আর তার বিরুদ্ধে কোনো প্রমাণও পাওয়া যায় না। তবে সম্পূর্ণ নির্দোষ হওয়া সত্ত্বেও সোভিয়েতের চর হিসেবে তার ওপর মিথ্যে অভিযোগ করা হয়। এমনকি ডিপার্টমেন্ট থেকে জোর করে ছুটি নিতে বাধ্যও করা হয়। যদিও এসবের পরেও জয়েন্ট টিমের বেশিরভাগ সদস্যের মতে সেই ব্যক্তি কেলি নয়, আরও কেউ রয়েছে যে এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। এই সময় তদন্তকারীদের হাতে একটি সূত্র আসে। 7 মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 58 কোটি টাকার বিনিময়ে একজন কেজিবি এজেন্ট গ্রে স্যুটের সম্পর্কিত তথ্যের একটি ফাইল এফবিআই এর হাতে তুলে দেয়। সেই ফাইলে অবশ্য তার আসল নাম ছিল না, সেখানে তার নাম দেওয়া হয়েছিল বি। সেই ফাইলে একজন কেজিবি এজেন্টের সাথে বিয়ের কথোপকথনের একখানি অডিও টেপও ছিল। এফবিআই এর এজেন্ট মাইকেল ওয়াগস্প্যাক যখন সেই অডিও টেপখানি শোনেন, তখন বিয়ের গলার স্বর তাঁর পরিচিত বলে মনে হয়, যেন তিনি কোথাও এই স্বর শুনেছেন, কিন্তু এখন মনে করতে পারছেন না। সেই ফাইলে বিয়ের সম্পর্কে যা যা নোট করা ছিল তা পড়তে গিয়ে দেখেন এক জায়গায় লেখা রয়েছে এই বি নামক ব্যক্তি কথার ফাঁকে মাঝে মাঝে একটি বিশেষ শব্দবন্ধ ব্যবহার করে। সেই শব্দবন্ধটি হচ্ছে দ্য পার্পল পিসিং জাপানিজ। তখন সেখানে উপস্থিত এফবিআই অ্যানালিস্ট বব কিংয়ের মনে পড়ে যায় তার অতি পরিচিত রবার্ট হ্যানসেনের কথা, যে প্রায়ই ব্যবহার করে থাকে এই শব্দবন্ধটি। বব কিং সাথে সাথেই কথা জানায় ওয়াগস্প্যাককে। কথা শুনে ওয়াগস্প্যাক পুনরায় সেই অডিও টেপখানি শোনেন, আর এবার তিনি নিঃসন্দেহ হয়ে যান যে বি নামের আড়ালে লুকিয়ে থাকা সেই বিশ্বাসঘাতক রবার্ট হ্যানসেন ছাড়া আর কেউ নয়। সেই রবার্ট হ্যানসেন যাকে 1987 সালে আমেরিকার গুপ্তচর সংস্থার মধ্যে লুকিয়ে থাকা কেজিবি এজেন্টদের খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। অর্থাৎ সে নিজেই নিজেকে খোঁজার তদন্ত করছিল। সমস্ত ঘটনার স্থান, কাল, পাত্রের সাথে হ্যানসেনের কার্যকলাপ ও গতিবিধির সম্পূর্ণ মিল খুঁজে পাওয়া যায়। সেই ফাইলে থাকা আঙুলের ছাপের সাথে হ্যানসেনের আঙুলের ছাপও ম্যাচ করে। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে আমেরিকার গুপ্তচর সংস্থা এফবিআই এর মধ্যে বসে সমস্ত গোপন তথ্য সে কেজিবিকে সরবরাহ করছিল। ডিমিত্রি পলিয়াকভ সহ সেই 3 জন সোভিয়েত এজেন্ট যারা আমেরিকার হয়ে কাজ করছিল, তাদের পরিচয়ও সে কেজিবিকে জানিয়ে দেয়। সেই একই সময়ে এদেরই নাম কেজিবিকে সরবরাহ করেছিল সিআইএর আরেক এজেন্ট অল্ড্রিচ এমস, যার কথা আপনাদের আগেই শুনিয়েছি। রবার্ট হ্যানসেন আমেরিকার র্যাডার টেকনোলজি, স্পাই স্যাটেলাইট ও সিগন্যাল ইন্টারসেপ্টের মাধ্যমে তথ্য সংগ্রহের পরিকল্পনার যাবতীয় তথ্য সোভিয়েতের হাতে তুলে দিয়েছিল। তবে তার বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরেও এফবিআই সাথে সাথে তাকে গ্রেফতার করেনি। উদ্দেশ্য ছিল তাকে হাতে নাতে পাকড়াও করা। তার ওপর নজরদারি চালিয়ে এফবিআই জানতে পারে যে সে পুনরায় রাশিয়ানদের হয়ে কাজ করতে আরম্ভ করেছে। তার গতিবিধির ওপর তীক্ষ্ণ নজরদারি করার জন্য এবং গোপনীয় তথ্য যাতে সে কোনোভাবেই নিজের নাগালে না পায় তার জন্য 2000 সালে তাকে প্রমোশন দিয়ে এফবিআই এর হেডকোয়ার্টারে নিয়ে আসা হয়। তাকে একটি কম গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত করা হয় আর তাকে সাহায্য করার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হয়।
এরিক ও নীল নামক সেই অ্যাসিস্ট্যান্টের কাজই ছিল তার ওপর সর্বদা নজরদারি চালানো। এসবের ফলে হ্যানসেনের মনে খানিকটা সন্দেহের উদ্রেক হয়েছিল, কিন্তু তাও তথ্য পাচারের থেকে সে নিজেকে বিরত রাখতে পারেনি। 2001 সালের 18 ফেব্রুয়ারি তারিখে হ্যানসেন বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে বেশ কিছু দূর যাওয়ার পর ভার্জিনিয়ার ফক্সটন পার্কের কাছে এসে পৌঁছয়। পার্কে থাকা পার্কিংয়ের সাইনবোর্ডের ওপর সাদা রঙের একটি টেপ আটকে দেয়। এটি রাশিয়ান এজেন্টদের জন্য সিগন্যাল। এরপর বেশ কিছু গোপনীয় নথি একটি ময়লা ফেলার প্লাস্টিকের মধ্যে পুরে পার্কের কাঠের ব্রিজের নিচে রেখে দেয়। এটাকে বলা হয় ড্রেড ড্রপ। এটা তথ্য পাচারের তার নিজস্ব স্টাইল। তবে সম্ভবত সে ধারণাই করতে পারেনি যে তার ওপর FBI এর এজেন্টরা নজর রাখছে। প্যাকেট রেখে চলে আসার সময় প্রমাণসহ FBI এর এজেন্টদের হাতে সে ধরা পড়ে যায়। গ্রেফতারের সময় FBI এজেন্টদের হ্যানসেন বলে, তোমাদের এত দেরি হলো কেন? বিশ্বাসঘাতকতার দায়ে রবার্ট হ্যানসেনের গ্রেফতার হওয়ার ঘটনা আমেরিকার ইতিহাসে সবথেকে বড় স্পাই স্ক্যান্ডেল। এই একজন ব্যক্তি আমেরিকার সবথেকে বেশি ক্ষতি করেছে। তার কর্মপদ্ধতি ছিল একেবারে অন্য ধরনের। সে নিজের পরিচয় কখনো প্রকাশ করেনি, এমনকি KGBও জানতে পারেনি যে কি তার আসল নাম এবং সে যে FBI এর একজন এজেন্ট। বেশিরভাগ সময়ে সে তার নিজের পরিচয় দিত রামন গার্সিয়া নামে। অবশ্য বেশ কিছু চিঠিপত্রে নিজের নামের জায়গায় B কোড নামও ব্যবহার করত। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় ধরে হ্যানসেন 6000-এরও বেশি ক্লাসিফাইড ডকুমেন্ট KGBর হাতে তুলে দিয়েছিল, যার মধ্যে ছিল পরমাণু যুদ্ধের বিষয়ে আমেরিকার নানা স্ট্র্যাটেজি, তাদের অস্ত্রশস্ত্রের বিশদ বিবরণ আর US কাউন্টার ইন্টেলিজেন্স সম্পর্কে যাবতীয় তথ্যাদি। এছাড়াও সোভিয়েত দূতাবাসের নিচে যে টানেল নির্মাণ করেছিল FBI, যার নাম তারা দিয়েছিল অপারেশন মনোপলি, 1989 সেপ্টেম্বরে তার সম্পূর্ণ তথ্য KGBর হাতে তুলে দেয় হ্যানসেন। এর বিনিময়ে সোভিয়েতের তরফ থেকে সে পায় $55,000 মার্কিন, অর্থাৎ বর্তমানের হিসেবে প্রায় $1,30,000 মার্কিন। শুধুমাত্র এই অপরাধের জন্য বিচারে তার 2 বার যাবজ্জীবনের সাজা হয়। ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদের সময় সে জানায় যে এই সমস্ত তথ্য সে সোভিয়েতকে পাচার করেছে কেবলমাত্র অর্থের জন্য। আমেরিকার গোপনীয় তথ্য KGBর হাতে তুলে দেওয়ার বিনিময়ে সে তাদের কাছ থেকে প্রায় $1.4 মিলিয়ন মার্কিন অর্থ লাভ করে। তথ্য পাচারের জন্য সে ডেড ড্রপ পদ্ধতি ব্যবহার করত। ময়লা ফেলার প্লাস্টিকের মধ্যে মূল্যবান ডকুমেন্ট ভরে কোনো একটি নির্দিষ্ট স্থানে রেখে দিয়ে আসত এবং সোভিয়েতের এজেন্টদের সংকেত দেওয়ার জন্য একটি বিশেষ চিহ্ন ব্যবহার করত। এইভাবে দীর্ঘদিন সে তার কর্মকাণ্ড চালিয়েছিল। তবে বেশ কয়েকবার তার উপর সন্দেহ হওয়া সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তার সেরকম কোনো বিশেষ অসুবিধে হয়নি। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ সত্য বলে প্রমাণিত হওয়ার পর রবার্ট হ্যানসেনকে মৃত্যুদণ্ড দেওয়ার দাবি ওঠে, কিন্তু কর্তৃপক্ষের সাথে সহযোগিতার বিনিময়ে তার মৃত্যুদণ্ড রদ হয়ে যায় এবং অবশেষে 2002 সালের 10 মে তারিখে রবার্ট হ্যানসেনকে 15 বার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়। সেই দিন থেকে ফ্লোরেন্সের সুপার ম্যাক্স কারাগারে বন্দী ছিল হ্যানসেন। বন্দী থাকা অবস্থায় এবছরই অর্থাৎ 2023 সালের 5 জুন তারিখে 79 বছর বয়সে তার মৃত্যু হয়। এই ছিল আমেরিকার পক্ষে সবচেয়ে ক্ষতিকর স্পাই রবার্ট হ্যানসেনের পুরো কাহিনী। পর্বটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করুন, শেয়ার করুন আর এই ধরনের বিভিন্ন বিষয় সম্পর্কে বিশদে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইনসাইট। দেখা হচ্ছে আগামী পর্বে আবারও একটা নতুন বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।